নমস্কার। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আমাদের এই অনুষ্ঠানে যাকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সকলের পরিচিত। চলুন ওনার সঙ্গে প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর অরিজিৎ দাস। নমস্কার। উনি অ্যাসোসিয়েট প্রফেসর, বিবিএমসি কলেজে উনি রয়েছেন। আমরা জানি যে 2026 সালের যে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবসে আপনাকে রাজ্য পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তাই প্রথমেই আমি আপনার সেই অনুভূতিটা জানতে চাইছি। অনুভূতি তো স্বাভাবিক ভালো লেগেছে। আর আমার সবচেয়ে ভালো লেগেছে যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা মানে এই রিকগনিশনটা, এবং আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে আমার তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে আমি এর জন্য আমি মানে I give my cordial thanks to Honorable CM of Tripura, এবং সঙ্গে আমি ডিরেক্টর অফ এডুকেশন, হায়ার এডুকেশন, স্কুল এডুকেশন, ICA, SCRT ডিরেক্টর, সবাইকে আমি আমার তরফ থেকে কর্ডিয়াল থ্যাঙ্কস জানাচ্ছি। এবং আমি প্রথমেই বলতে চাই যে এপিজে সবসময় বলতেন যে আপনি যখন পৃথিবীতে এসছেন তাহলে পৃথিবীর মাটিতে একটা দাগ দিয়ে যান, যাতে এটা প্রমাণ থাকে আপনি পৃথিবীতে এসেছিলেন। আমি তো অনেক দিন ধরেই কাজ করছি এই ফিল্ডে, লাস্ট 2 decades ধরে কাজ করছি, 24 years ধরে। আমার ফার্স্ট ইনোভেশন হয়েছে 2011-এ। কিন্তু এই যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা বা ত্রিপুরা সরকারের এই যে আমাকে যে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হলো, আমি বলবো এটা দিয়ে অ্যাটলিস্ট আমাকে একটা দাগ দেওয়ার সুযোগ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা সরকার। এর জন্য আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি ত্রিপুরা সরকারকে। আমাদের তরফ থেকেও, দূরদর্শনের গোটা পরিবারের পক্ষ থেকেও আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনি এই ধরনের কাজ আরও করে যান এবং আমরা যাতে নিত্য নতুন নানান ধরনের আবিষ্কারের মুখোমুখি হই, দেখতে পারি এবং তার সুফল আমরা ভোগ করতে পারি। এই যে ইনোভেটিভ আইডিয়া আপনি বললেন, দীর্ঘ 2 দশকের একটা পরিশ্রমের ফসল। কবে থেকে সেটা শুরু হলো, কি করে এলো, খুবই সংক্ষিপ্তভাবে আমরা জানতে চাইছি। আসলে আমি সবচেয়ে প্রথম ফার্স্ট ইনোভেশনটা করি ইন দি ইয়ার অফ 2011, হাইব্রিডেশন দিয়ে। এটা কি হয়েছিল, একটা ফর্মুলা ছিল যেটা কনভেনশনাল মেথডে, চিরাচরিত মেথড যেটা আমরা বলি, এটাতে একটা ফর্মুলা ছিল, যে ফর্মুলা দিয়ে আমরা রেজাল্ট বের করতাম ঠিকই, কিন্তু আমরা কনফিউজড হয়ে যেতাম। কনফিউজড কীরকম হতাম, এখানে ফ্র্যাকশনাল রেজাল্ট আসতো, ধরেন 2.5 আসতো, 3.5 আসতো। তাহলে আমরা কি করতাম, স্টুডেন্টকে 2.5টাকে কোনো সময় বলতাম এটা 3 ধরে কর, কোনো সময় স্টুডেন্টকে বলতাম 2.5টাকে 2 ধরে কর, যেটা পাওয়ার অফ হাইব্রিডেশন স্টেট। তাহলে স্টুডেন্ট তো কনফিউজড হয়ে যাবে, 2.5কে সে কোন সময় 2 ধরবে, এবং ম্যাথস তো 2.5কে 2 ধরতে বলে না। অ্যাকর্ডিং টু ম্যাথস 2.5কে 3 ধরা যায়, কিন্তু 2.5কে কীভাবে আমরা 2 ধরতে পারি? সো দিস ইজ দি অ্যাগেন্স্ট দি ম্যাথস। এটা আমার ফার্স্ট মাথায় স্ট্রাইক করে যে এমন কিছু করতে হবে, এমন একটা ফর্মুলা বের করতে হবে যেটা দিয়ে কোনো ফ্র্যাকশন আসবে না। এইভাবে দীর্ঘদিন ধরে আমি চিন্তা করি। আমার চিন্তা স্টার্ট হয়েছে প্রায় 2008-9 থেকে। চিন্তা করতে করতে কোনো সলিউশন পাচ্ছিলাম না। একদিন এরকম আপনার ড্রয়িং রুমে বসে একটু জাস্ট সন্ধ্যার সময় একটু তন্দ্রার মতো এসে গেছে, এই তন্দ্রালতার মধ্যে হঠাৎ করে এই ফর্মুলাটা ক্লিক করেছে। সিম্পল ফর্মুলা, পাওয়ার অফ দি হাইব্রিডেশন স্টেট ইকুয়াল টু টোটাল নাম্বার অফ সিগমা 1 - 1। তারপর তো 2-3 দিন চলে গেল, আমি তো অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম, খেয়ালই নেই। তা আমি কী করেছি, যখন এসছে মাথায় ফর্মুলাটা, সঙ্গে সঙ্গে আমি একটা ডায়েরির মধ্যে লিখে রেখেছি। তারপর দেখলাম যেটাই করছি এটা দিয়ে সবগুলি মিলছে। সো দিস ইজ দি ফার্স্ট ইনোভেশন অফ মাই লাইফ। এবং এটা তখন তো জার্নালে পাবলিশ করার সাহস পেতাম না, কারণ স্টার্টিং ইনোভেশন। আমি কি করলাম, কেমিস্ট্রি টুডে, একটা দিল্লির একটা ম্যাগাজিন আছে কেমিস্ট্রি টুডে, যেটা দিল্লি থেকে পাবলিশড হয়, এটা খুব পরিচিত ম্যাগাজিন। আমি এটাতে প্রথম পাবলিশ করলাম। পাবলিশ করে প্রায় 6 months একটা রিভিউ হলো। আফটার 6 months এটা পাবলিশড হলো। তারপর ধীরে ধীরে সাহস, কনফিডেন্স পেয়ে গেছি। তারপর এরকম করতে করতে তারপর আমি ইউপেক করলাম, অনেকগুলি মেথড, স্পিন মাল্টিপ্লিসিটি। আপনি ইউপেকের কথা বললেন, আসলে বিষয়টা কি? ইউপেক বলতে আমরা বৈজ্ঞানিক পরিভাষায় আমরা কি বলতে পারি? ইউপেক হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অর্থাৎ এটা এসিএস আমেরিকান কেমিক্যাল সোসাইটির একটা ব্রাঞ্চ হচ্ছে ইউপেক। ঠিক আছে, আমি এসিএসের যদিও আমি নমিনেটেড মেম্বার, ডিসেম্বর 2013 এসিএস আমাকে ইনভাইট করে টু জয়েন দি এসিএস। তারপর আমি এসিএসে জয়েন করি এবং আমার ইনোভেশনে
মানে এসিএস এর এই যে প্রচুর রুলস আছে, ইজ বিগ ইম্প্যাক্ট ইন মাই লাইফ, ইন মাই ইনোভেশনস। এবং এসিএস 2023-তে আমার সবগুলি মেথড ইন্ডেক্স করে দিয়েছে এসিএস এ। না ধরুন আমরা যতদূর জানি ইউপেকের তো ধরুন একটা বিশেষ একটা হ্যাঁ পদ্ধতি রয়েছে। পদ্ধতি আমি কি করেছি ইউপেকে, আমি এখানে 3টা মেথড আমি ইনোভেট করেছি ইউপেকে। আসলে বেসিক্যালি কি দেখেন, ইনভেনশন অ্যান্ড ইনোভেশন দিজ আর কোরিলেটেড। ইনভেনশন ছাড়া ইনোভেশন হয় না। আমি আজকে 22 মেথডস ইনোভেট করেছি বাই ইনভেন্টিং 40 ফর্মুলা। কারণ আমরা যখন ইনোভেশন করি তখন কি করি, আমরা পুরনো ফর্মুলাগুলিকে চেঞ্জ করে দিই, নতুন ফর্মুলা ইন্ট্রোডিউস করি। তাহলে নতুন ফর্মুলা ইন্ট্রোডিউস করা হচ্ছে ইনভেনশনস। সুতরাং ইনভেনশনস হয়ে আপনাকে ইনোভেট করতে হবে। উইদাউট ইনভেনশনস ইউ কান্ট ইনোভেট এনিথিং। এবং আরেকটা যেটা আমি সবসময় চেষ্টা করেছি যে আমার সাবজেক্টটাকে আমি স্টুডেন্ট ফ্রেন্ডলি করে দিতে, যাতে কেউ ভয় না পায়, স্টুডেন্টের কাছে কেমিস্ট্রি যাতে কোনো ফোবিয়া না থাকে। দিস ইজ মাই ফার্স্ট টার্গেট। এই তো ধরুন ইউপেকের যদি আমরা নামাকরণের ক্ষেত্রে যদি ধরে নিই, ক্ষেত্রটা যদি ধরে নিই, তাহলে দেখা যায় যে গতানুগতিক যে একটা পদ্ধতি ছিল তার একটা আমূল পরিবর্তন ঘটে গেছে আপনার এই পদ্ধতি আবিষ্কারের ফলে। ইউপেক পুরো সিস্টেমটাকে তো আমি চেঞ্জ করিনি। আমি যেগুলো ইন্ট্রোডিউস করেছি, আমি কি করেছি, আপনার ইউপেক নমেনক্লেচার অফ হাইয়ার অ্যালকেনস, এখানে আমি অ্যালকানের ইউপেক নমেনক্লেচারের যে সিস্টেমটা ছিল পুরোনো সিস্টেমটা, এটাকে আমি ইনোভেট করে দিয়েছি। তারপর আমি কি করেছি, ইউপেক নমেনক্লেচার অফ স্পাইরো কম্পাউন্ড, বাইসাইক্লো কম্পাউন্ড, এইগুলির ইউপেক নমেনক্লেচারের কিছু নতুন করে ইন্ট্রোডিউস করেছি, নতুন ফর্মুলা, পুরোনোটা চেঞ্জ করে। স্টুডেন্ট হচ্ছে এইগুলি এখন ইজিলি করে নেবে, মানে এদেরকে মানে আগে কি হতো, আগের মেথডগুলি একটু টাফেস্ট ছিল, ফলে স্টুডেন্টের এগুলি পরে বুঝতে একটু অসুবিধা হতো, মনে রাখা অসুবিধা হতো। এখনের মেথডগুলি ফ্রেন্ডলি হয়ে গেছে, অ্যান্ড মেটাবলিক অ্যান্ড ইন্টিগ্রিং। মানে স্টুডেন্ট আমার কাছে যদি আজকে কোনো স্টুডেন্ট যদি আমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট নাও করে, বাই ইউজিং মাই ওয়েবসাইট, আমার একটা ওয়েবসাইট আছে orijitchemistryworld.in, অর বাই ইউজিং গুগল, সে আরামসে মেথডগুলি পেয়ে যাবে। এবং উইকি এডুকেটরের মধ্যে এইগুলি আছে। উইকি এডুকেটর আমার প্রায় 34 চ্যাপ্টার্স আছে এখানে উইকিতে। সুতরাং সে আরামসে এখান থেকে মেথডগুলি অ্যাডপ্ট করে নিতে পারবে উইদাউট কনসাল্টিং উইথ এনি টিচার্স। স্টুডেন্ট সেলফ টিচিং করতে পারবে, নিজে গাইড দিতে পারবে। এই যে আপনি মনে রাখার কথা আপনি বললেন, এই মনে রাখার বিষয় থেকেও নেমোনিক্স লং টাইম, mnemonics is nothing but a word which is to be used for long memorize of any subject. ঠিক আছে, একটা সাবজেক্টকে দীর্ঘদিন মনে রাখাটা হচ্ছে নেমোনিক্স। ঠিক আছে, এবং আমি বললাম না যে ইনোভেশনের দুটো পার্ট আছে। ইনোভেশনের একটা পার্ট হচ্ছে নেমোনিক্স, একটা পার্ট হচ্ছে ইনভেনশনস। বাই ইউজিং ইনভেনশনস অ্যান্ড নেমোনিক্যাল টেকনিক্স এনিওয়ান ক্যান ইনোভেট এনিথিং। আচ্ছা, এই যে নেমোনিক্সের কথা আপনি বললেন, স্টুডেন্টসরা কতদূর বেনিফিটেড হচ্ছে, আর তার সঙ্গে এই প্রসেসটা কি, মানে নতুনত্ব তার মধ্যে কি রয়েছে? নেমোনিক্সের একটা ছোট্ট এক্সাম্পল আমি দিচ্ছি আপনাকে। নেমোনিক্স অনেক পুরনো একটা স্ট্র্যাটেজি, একটা টেকনিক্স। নেমোনিক্সটা হচ্ছে, ধরেন ভিভ জিওর, আমরা বলি ভিভ জিওর, VIVGYOR। ভিভ জিওর হচ্ছে স্পেকট্রামের 7 কালার্স অফ দি স্পেকট্রামস। তাহলে এই যে ভি ফর ভায়োলেট, I ফর ইন্ডিগো, এইভাবে আমরা 7টা কালারকে মনে রাখতে পারি ভিভ জিওর। হ্যাঁ, বেনিয়া সহকলা যেটা, বেনিয়া সহকলা যেটা, এইভাবে আমরা 7টা কালার, টু রিমেম্বার দি 7th কালার অফ দি স্পেকট্রাম উই ক্যান ইউজ ভিভ জিওর এজ এ নেমোনিক্স। এইভাবে দিস ইজ দি নেমোনিক্যাল টেকনিক্স। তা আমি কি করেছি, আমি প্রত্যেকটার মধ্যে এরকম নেমোনিক্যাল টেকনিক্স দিয়েছি যাতে স্টুডেন্ট এটা ইজিলি অ্যাবজর্ব করতে পারে। হ্যাঁ, কারণ উইদাউট বাই ইউজিং নেমোনিক্স ইউজ করলে কী হবে, স্টুডেন্ট মানে নিজের মানে কারোর উপর ডিপেন্ড থাকবে না। সে একটা মেথড পড়বে, সে ইজিলি অ্যাবজর্ব হয়ে যাবে। কারণ আমি যদি মেথড বইয়ে পড়ে যদি আমার অ্যাবজর্বেবিলিটি না থাকে বা আমি ইজিলি অ্যাবজর্ব করতে না পারি, তাহলে তো আমাকে কোনো টিচারের হেল্প নিতে হবে না। আর আমি যদি মেথডটা এরকম থাকে বইয়ের মধ্যে যে ইজিলি ডাইজেস্টেবল, তাহলে স্টুডেন্ট নিজেই সেটা পড়ে বুঝতে পারবে। টাইম ইকোনমিক, এটা অনেক টাইম সেভ করে এই মেথডগুলি। এইগুলি যদি কেউ পরীক্ষাতে ইউজ করে, তাহলে আপনার 30 to 40 মিনিটস টাইম সে এক্সামে সেভ করে নিতে পারবে। আচ্ছা, অনেক সময় তো আমরা শুনে থাকি যে রসায়ন মানেই একটা আতঙ্কের একটা বিষয়, হয়তো সূত্র গুলিয়ে গেল, ফর্মুলাগুলো মনে থাকলো না, ঠিক আছে। তো এই যে রসায়নের মধ্যে রসটা, হ্যাঁ, সেই সম্পর্কে কিছুটা বলুন। রসায়ন হচ্ছে সবচেয়ে রসালো সাবজেক্ট, এবং রসায়নটা কি, কেমিস্ট্রি হচ্ছে একটা কালারফুল সাবজেক্ট। আপনি একমাত্র কালারফুল সাবজেক্ট আপনি কেমিস্ট্রির মধ্যেই দেখবেন যেখানে সব কালার, এবং কালারের জন্য কেমিস্ট্রিটা স্টুডেন্টের কাছে ফেভারিট। কিন্তু তাহলে আমরা যারা টিচার আছি, আমরা কি করি, এই কালারফুলটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি,
হ্যাঁ, আমরা আমাদের মেথড দিয়ে প্রচুর টিচার আছে যারা, আর আমি সবসময় একটা কথা স্টুডেন্টকে বলি এবং টিচারকেও বলি, আমি কিছু কনফারেন্স মানে ওয়ার্কশপ করেছি টিচারকে নিয়ে বিভিন্ন জায়গাতে, আমি সবসময় বলি যে ইউ মাস্ট রিড দি বুক, বাট হোয়েন ইউ থিঙ্ক আউটসাইড দি বুক, ইট ব্রিংস ইনোভেশনস। বই পড়ো, অবভিয়াসলি বই পড়তে হবে, বইয়ের থেকে বড় বন্ধু কিছু নেই, কিন্তু আমি যখন বইটা পড়ে কোনো কিছু চিন্তা করব, যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল বলছি আপনাকে। ধরুন আমাকে কেউ বললো, হ্যাঁ ধরুন হাইব্রিডাইজেশন, আমি হাইব্রিডাইজেশনটা কীভাবে বুঝাবো স্টুডেন্টকে, হাইব্রিডেশন কী করে বুঝাবো? আমি যদি এখন কেমিস্ট্রির ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝাই, সো ইট ইজ ভেরি টাফ। আমি কি বলবো? আমি বলবো যে 1 গ্লাস দুধ আন, 1 গ্লাস জল আনলো, আমি বললাম একটা খালি গ্লাস দে, খালি গ্লাস দিল। আমি কি করলাম, এখান থেকে 100 ml দুধ এবং 100 ml জল অ্যাড করলাম। তারপর আমি কি করলাম, 100 ml দুধ 25 ml জল অ্যাড করলাম। তাহলে আমি যখন 100 ml অ্যাড করলাম তখন 1:1 রেশিও হয়ে গেল। তাহলে এই যে দুধ আর জলের মিক্সিংটা, এটা হল হাইব্রিডেশনস। তো হাইব্রিডেশন ইজ নাথিং বাট দি মিক্সিং অফ টু কম্পোনেন্টস। তাহলে কেমিস্ট্রিতে কী হবে, মিক্সিং অফ টু অরবিটালস। সুতরাং এই যে টেকনিকগুলি, দিজ আর নেমোনিক্স, যেটা ডাইজেস্টেবল করে দেবে স্টুডেন্টকে, হ্যাঁ, স্টুডেন্ট ইজিলি অ্যাবজর্ভ হয়ে যাবে, শেষ কোনোদিন ভুলবে না। যেমন কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বারটাকে আমি কীরকম ডিফাইন করি, কোয়ান্টাম নাম্বার ইজ নাথিং বাট দি কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস অফ ইলেকট্রন। আমাদের যেমন বাড়িঘরের পোস্টাল অ্যাড্রেস আছে, ইলেকট্রনের একটা পোস্টাল অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, ফলে কী হবে, যারা কেমিস্ট্রি ফিল্ডে নেই, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই, ওনারাও কিন্তু কেমিস্ট্রি বুঝতে পারবেন। আপনি সেম ফিল্ডে থাকলে আপনি যদি কাউকে বুঝাতে পারেন, দিস ইজ নট ইউর ক্রেডিট। আপনি যদি ডিফারেন্ট ফিল্ডে কাউকে কেমিস্ট্রি বুঝাতে পারেন, দিস ইজ ইউর ক্রেডিট। না, বর্তমানে শিক্ষা ব্যবস্থার মধ্যে তো এরকমও তো টেকনিক হ্যাঁ, চলে এসেছে, এনইপির মধ্যে এনইপি কিন্তু এনইপিতে ইনোভেশন কিন্তু মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমি থ্যাঙ্কস জানাবো, হ্যাঁ, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনইপি যে এনেছে না, এনইপির মধ্যে একটা বিশাল পার্ট আপনার ইনোভেশনস। এখানে মডিউল বেসড কিছুদিন পরে স্টার্ট হবে কলেজে এরকম, যে মডিউল বেসড কোর্স করতে হবে স্বয়মের আন্ডারে, হ্যাঁ। সুতরাং না, আমি যে কথাটা বলতে চাইছিলাম, ধরুন কোনো একজন আর্টসের স্টুডেন্ট, তো সে তার পছন্দ মতো নিতে পারে, নিতেই পারে, ইন্টারডিসিপ্লিনারি আছে। ও যদি মনে করে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কেমিস্ট্রিও নিতে চায়, যেকোনো তাহলে সেটা নিতে এখন কোনো বাধা ধরা নিয়ম নেই যে এটা নিতে পারবে, এটা নিতে পারবে না। আচ্ছা, এই যে কেমিস্ট্রি এবং তার সঙ্গে আপনি হাইড্রোকার্বনস বা যে ধরনের আপনার টলুইন, বেনজিন বা নানান ধরনের যে বন্ধনগুলো তার মধ্যে রয়েছে, সেটা নিয়েও আপনি কাজ করেছেন। এই বিষয়টার উপর একটু আলোকপাত করুন। আমি কাজ করেছি, যেটা আমি এই ফিল্ডে যে কাজটা করেছি, আমি অ্যারোমেটিসিটির উপর কাজ করেছি, অনেক কাজ আমি করেছি অ্যারোমেটিসিটির উপর। হ্যাঁ, অ্যারোমেটিসিটিটাকে আমি কি করেছি, এটাকে আমরা কিছু কিছু কম্পাউন্ড আছে অ্যারোমেটিক, কিছু কিছু আছে অ্যান্টি অ্যারোমেটিক, কিছু কিছু নন অ্যারোমেটিক। তাহলে পুরনো যে ফর্মুলাটা ছিল, হ্যাঁ, এই ফর্মুলাটা কনভেনশনাল যে ফর্মুলা, এটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। আমি কি করেছি, আমি বলছি যদি নেগেটিভ চার্জ থাকে অর লোকালাইজড অর লোন পেয়ার ইলেকট্রন থাকে, you first divide it into two types, localized and delocalized. In the same way, localized negative charge, delocalized negative charge, localized lone pair, delocalized lone pair. এখন আমি কি করেছি, এখন লোকালাইজডকে ইউজ করে আমি একটা ফর্মুলা বানিয়েছি, এটার সাহায্যে আমি হাইব্রিডেশন স্টেট বের করেছি। বিকজ হাইব্রিডেশন স্টেট ইজ ওয়ান অফ দি কি ফ্যাক্টর ফর দি ডিটারমিনেশন অফ অ্যারোমেটিসিটি। কারণ অ্যারোমেটিসিটি বের করতে গেলে প্রথমে আমাকে হাইব্রিডেশন স্টেট বের করতে হবে। কারণ হাইব্রিডেশন স্টেট যদি সবগুলি sp2 হয় তখন এটা প্ল্যানার, আর প্ল্যানার না হলে এটা অ্যারোমেটিক হবে না। অ্যারোমেটিকের ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্ল্যানার, অ্যারোমেটিক অ্যান্ড অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে। সুতরাং আমি কি করেছি, আমি উইথ দি ক্লাসিফিকেশন অফ নেগেটিভ চার্জ অ্যান্ড লোন পেয়ার অফ ইলেকট্রন, ফার্স্ট অফ অল আই ডিভাইড দি নেগেটিভ চার্জ অ্যান্ড লোন পেয়ার ইলেকট্রন ইন্টু টু টাইপস, লোকালাইজড অ্যান্ড ডিলোকালাইজড। এখন লোকালাইজডটা কীভাবে বুঝিয়েছি দেখেন, আপনি নিজেও বুঝে যাবেন। আমি কি করেছি, আমি বলেছি যে কার্বনের উপর নেগেটিভ চার্জ আছে, এই কার্বনটা যদি ডিরেক্টলি সব সাইডে সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, ইফ দেয়ার ইজ নো ডাবল বন্ড, তখন ওই নেগেটিভ চার্জটাকে তোমরা লোকালাইজড হিসাবে ট্রিট করবে, ঠিক আছে, ডিলোকালাইজড হিসাবে ট্রিট করবে। আর যদি নেগেটিভ চার্জের উপরে যদি কোনো নেগেটিভ চার্জের সঙ্গে যদি কোনো এনি ওয়ান সাইড যদি কোনো ডাবল বন্ড থাকে, তখন কী হবে, এটা এইভাবে আমি এটাকে ট্রিট করেছি, লোকালাইজড ডিলোকালাইজড, ঠিক আছে। ঠিক একইভাবে লোন পেয়ারটাকে আমি এইভাবে ট্রিট করেছি, লোকালাইজড লোন পেয়ার, ডিলোকালাইজড লোন পেয়ার। যেমন পিরিডিনের নাইট্রোজেনের উপরে একটা লোন পেয়ার আছে, হ্যাঁ, কিন্তু এখানে ডাবল বন্ড আছে, বা পিরোল টিরোল এইগুলোতে নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, এখানে সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড নেই। সুতরাং উইথ দি হেল্প অফ ডাবল বন্ড অ্যান্ড সিঙ্গেল বন্ড অ্যাটাচ উইথ দি লোন পেয়ার, আমি এটাকে ক্লাসিফাই করেছি লোকালাইজড অ্যান্ড ডিলোকালাইজড লোন পেয়ার।
এখন লোকালাইজড লোন পেয়ার ইউজ করেছি আমি হাইব্রিডেশন স্টেট বের করতে, ডিলোকালাইজড ইউজ করেছি আরেকটা ফর্মুলা আমি অ্যাড করেছি ফর দি প্রেডিকশন অফ অ্যারোমেটিক বিহেভিয়ার। কী বলেছি আমি? এটাকে বলেছি তুমি এ ভ্যালু বের করো। এ ভ্যালু মানে অ্যারোমেটিক ভ্যালু। তাহলে এ ভ্যালুটা যদি ইভেন নাম্বার হয় তখন এটা অ্যারোমেটিক হবে, এ ভ্যালুটা যদি অড নাম্বার হয় তখন এটা অ্যান্টি অ্যারোমেটিক হবে। এইভাবে মানে যতটুকু চেষ্টা করেছি, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, হ্যাঁ, টু মেক দি সাবজেক্ট ফ্রেন্ডলি অ্যামং অলস। আচ্ছা আচ্ছা, এই যে কেমিস্ট্রি আমরা যদি সাবজেক্টের কথাই যদি ধরি, তাহলে তার মধ্যে তো একটা ল্যাবরেটরির বিশাল একটা পার্ট রয়েছে, বিশাল পার্ট। কারণ স্টুডেন্টরা হাতে কলমে শিখবে এবং জানতে পারবে, কিন্তু সব সময় সব জায়গায় কিন্তু সেটা সম্ভবপর হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে কি করণীয়? এখন যেটা আমি একটা টেকনিক আমি ক্লাসরুমে সবসময় ইউজ করি, হ্যাঁ, এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে, ভার্চুয়াল ল্যাব বেরিয়েছে, ঠিক আছে। আমি কি ইউজ করি? আমি একটা হাইপোথেটিক্যাল ব্ল্যাকবোর্ড ইউজ করি। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে হাইপোথেটিক্যাল ব্ল্যাকবোর্ড কি? স্মার্ট ব্ল্যাকবোর্ড আমরা শুনেছি, হ্যাঁ। হাইপোথেটিক্যাল ব্ল্যাকবোর্ড হচ্ছে আমি যখন ক্লাস নেই আমি স্টুডেন্টকে বলি যে দেখ আমি হাতে এইভাবে লিখছি, ঠিক আছে, আমি সব সিম্বলগুলি, সব টার্মগুলি, সব এক্সপেরিমেন্ট কেমিস্ট্রি আমি যেভাবে করাই ঠিক এইভাবে আমি হাতের মধ্যে মানে হাইপোথেটিক্যাল ওয়েতে এটাকে স্কেচ করি, ঠিক আছে। স্টুডেন্টকে আমি ঠিক 5 থেকে 7 মিনিট এই ক্লাসটা নেই, 5 to 7 minutes, ঠিক আছে। নেওয়ার পর আমি স্টুডেন্টকে বললাম যে আমি যা হাইপোথেটিক্যালি যেটা মুভ করলো আমার হ্যান্ড, ইউ রাইট ইট ইন দি নোট। প্রথম স্টুডেন্টের অসুবিধা হচ্ছে, এখন আপনি বিশ্বাস করবেন না, এখন আমার কোনো ক্লাস বোর্ড দরকার হয় না, আমি জাস্ট হাইপোথেটিক্যালি মুভ করি হাত, স্টুডেন্ট অটোমেটিক্যালি খাতার মধ্যে লিখতে থাকে। এটা করলে কি হয় দেখুন, আপনি কি হবে, আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্যাপাবিলিটি বেড়ে যাবে। এটা হচ্ছে ওয়ান ওয়ে টু ইনক্রিজ দি ক্যাপাবিলিটি অফ সিএনএস সিস্টেম। কারণ আমি যখন বোর্ডে লিখব তখন কী হবে স্টুডেন্ট ডিপেন্ড হয়ে যাবে অন বোর্ড। তখন স্টুডেন্ট কিন্তু মাইনিউটলি আমার ক্লাস শুনতে পারে নাও শুনতে পারে, কারণ সে জানে যে স্যার বোর্ডে লিখছে, আমি না বুঝলেও বোর্ড থেকে লিখে নেব। কিন্তু আমি যদি হাইপোথেটিক্যাল ওয়েতে এইভাবে হ্যান্ড মুভ করি, কারণ তখন কিন্তু সে মোর সিরিয়াসলি ক্লাসটা শুনবে, কিন্তু কারণ না হলে কিন্তু আমি যদি ঠিকভাবে না বুঝি স্যার কী লিখছে তাহলে কিন্তু আমি খাতায় লিখতে পারবো না, কারণ দেয়ার ইজ নো বোর্ড ইন দি ক্লাস। সো এইভাবে ছোটোখাটো যদি আমি কিছু টেকনিকসগুলি যদি আমরা ইনোভেট করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা অনেক স্টুডেন্টের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পাওয়ার মানে বাড়াতে পারি। ইট উইল হেল্প টু ইনক্রিজ দিস পাওয়ার অফ সিএনএস সিস্টেমস। তো এইগুলি আমি সবাইকে বলবো এইগুলি অ্যাডপ্ট করো, নতুন সিস্টেম অ্যাডপ্ট করো না। কারণ মোদিজি কী চায়? মোদিজি সবসময় চায় যে নূতন ভারতটা নূতনভাবে দেখুক, নূতনভাবে ভারত আলোকিত হোক। তো সুতরাং আমরা যদি সবাই যদি নতুন থিম নিয়ে আসি, সব টিচাররা যদি ট্রেডিশনাল ওয়েতে আমি কেন চলবো, হোয়াই আই ফলো দি কনভেনশনাল মেথড, আমরা যদি চেষ্টা করি আমরা অবশ্যই এর মধ্যে ইনোভেট করতে পারি। ইনোভেশন আকাশ থেকে কিছু আসা না, ইনোভেশন হচ্ছে আপনার গভীরে গিয়ে একটা জিনিস থিঙ্ক করা, আর কিচ্ছু না, নট মোর দেন দিস। আচ্ছা, ইদানিংকালে ছাত্রছাত্রীদের মধ্যে তো একটা জিনিসের লক্ষ্য করা যায় যে তাদের কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই, কোথায় যাবে, কি করবে, কিছু নেই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই বিষয়ের প্রতি তাদের আকর্ষণ বাড়াতে বা আগ্রহী করে তুলতে, আগ্রহ বাড়াতে কি করণীয়? সবচেয়ে যেটা করণীয়, ক্লাসের পাশাপাশি আমি যেটা করি আমি এটাই বলবো, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে, আমার যদি 1 hour ক্লাস থাকে, আমি 10 মিনিট করে স্টুডেন্টের সঙ্গে মেন্টাল অ্যাটাচমেন্টে যাই। যেমন স্টুডেন্ট যখন আসে তখন আমি তাকে জিজ্ঞেস করি আজকে কী খেয়ে এলি, কীভাবে আসলি, আসতে কোনো প্রবলেম হয়েছে, বাড়িতে সবাই ভালো আছে। আমি স্টুডেন্টের সঙ্গে এইভাবে ইন্টারেক্ট করি। ফলে স্টুডেন্ট কী হয়, আমি তো ডিপার্টমেন্টের প্রধান, এইচওডি অফ দি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, আমি প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে মাই ডিয়ার। আমার অ্যাওয়ার্ডের সময় সব স্টুডেন্ট, আমার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সব স্টুডেন্ট প্রেজেন্ট ছিল উইথ ড্রেস। আমি কিন্তু এদেরকে বলিনি যে তোরা যেতেই হবে, এরা নিজে বলছে স্যার আমরা যাবো স্যার। হ্যাঁ, সুতরাং স্টুডেন্টের সঙ্গে ফার্স্ট যেটা আপনার একটা মাই ডিয়ারশিপ, একটা ফ্রেন্ডলি রিলেশন করতে হবে, দিস ইজ দি নাম্বার 1। স্টুডেন্টকে শুধু বকা দিলেই হবে না, আমি যদি তাকে বকতেই থাকি, সে বাড়িতে গেলে মা বাবা বকে, কলেজে আসলে যদি টিচার বকে, তাহলে সে মনের ভাবনাটা কোথায় প্রকাশ করবে? আচ্ছা, আপনি এই ক্ষেত্রে একটা দারুণ কথা বললেন যে ইনোভেশনস, হ্যাঁ, সম্মান জানানো, তার সঙ্গে ছাত্রছাত্রী তারা সরাসরি দেখেছে কিভাবে তাদের মধ্যেও এই বিষয়টা প্রতিফলিত হতে পারে। ওই যে আমি আপনাকে যেটা বললাম যে হাইপোথেটিক্যাল ব্ল্যাকবোর্ড, আমি এখন থেকে চেষ্টা করছি এদের মাধ্যমে কিছু ইনোভেট করার, এদের মাধ্যমে যাতে আমি কিছু ইনোভেট করতে পারি। ফলে এখন থেকে যদি আমি এদেরকে এরকম একটা সিস্টেমে নিয়ে যাই যে পুরো সিস্টেমটা ইনোভেটেড সিস্টেমস, তখন দেখবেন এরা বই পড়বে কিন্তু বইয়ের বাইরে গিয়ে চিন্তা করবে, এরা হাইপোথেটিক্যালি চিন্তা করবে যে এটা এরকম হলে, এরকম না হলে, এরকম হলে কী হবে,
এটা এরকম করলে কী হবে, অটোমেটিক তার মধ্যে থিঙ্কিংটা চলে আসবে। সুতরাং একটা টিচার কিন্তু ফার্স্ট এ মেন্টর, শুধু টিচার হলে হবে না, আমাদেরকে ভালো মেন্টর হতে হবে। কিন্তু ইদানিংকালের পরিসংখ্যান যদি আমরা দেখে থাকি, তাহলে ধরুন আপনি তো দীর্ঘ দশক ধরে অনেক এই অনেক অনেক টিচিং লার্নিং প্রসেসের সঙ্গে জড়িত, কিন্তু ইদানিংকালের ছেলে মেয়েরা জেনারেল সাবজেক্টগুলো নিয়ে কিন্তু পড়াশোনা ততটা করতে চায় না। করতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? মানে এই ক্ষেত্রে আমি একটাই বলবো, আমার যেহেতু আমার সব টিচার আমার সহকর্মী, আমি কোনো সময় মানে আঙ্গুলটা অন্যের দিকে দেই না, আমি ফার্স্ট আঙ্গুলটা নিজের দিকে দেবো, যে হোয়ার ইজ মাই ড্রব্যাকস, আমার ড্রব্যাকস আছে দেখেই তো আজকে আমি ক্রিটিসাইজ হচ্ছি। ফার্স্ট আঙ্গুলটা কিন্তু আমাদের নিজের দিকে দিতে হবে। আমি টিচারকে এটা বলবো, আমরা যারা শিক্ষক সমাজ আছি, যে স্টুডেন্টকে সময় দিন, কারণ এরা আমাদের বাচ্চার মতো, আমাদের ছেলেমেয়ের মতো, এদেরকে সময় দিন, একটু কাউন্সিলিং করুন। 1 ঘন্টা ক্লাসে গিয়ে ক্লাস শুরু করবেন না, ক্লাসে যান, গিয়ে এদের সঙ্গে গল্প করুন 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, তারপর এদের একটু কাউন্সিলিং করুন। বিবেকানন্দর স্পিচ বলুন, এপিজে কালামের স্পিচ বলুন, এপিজে কালামের কিছু জিস্ট বলুন, হ্যাঁ কিছু বলুন এদেরকে। কন্টিনিউ যদি একটা টিচার স্টুডেন্টকে হ্যামারিং করতে থাকে না, অটোমেটিক্যালি তার মধ্যে চেঞ্জ আসবে। এবং আপনি দেখবেন ইদানিং কী হচ্ছে, একটা সুইসাইড একটা ড্রাগস, সুইসাইড, এইগুলি টেন্ডেন্সি বেড়ে গেছে সোসাইটিতে। হ্যাঁ, স্টুডেন্ট মানে এইগুলি নিয়ে মানে এরা এটাই রিসার্চ এদের। আমি কলেজে দেখেছি, মানে কিছু কিছু স্টুডেন্ট আছে এরকম, এদেরকে যদি একটু ভালো কাউন্সিলিং করা যায় না, হ্যাঁ, কারণ গভর্নমেন্ট কত করবে, গভর্নমেন্ট তো চেষ্টা করছে না, দে ট্রাই দেয়ার বেস্ট, কিন্তু আমরা যদি প্রত্যেকে মানে যদি তাহলে conscious হই, বলতে চাইছেন যে সমাজের সকল স্তরের সবাইকে মানুষ একটু এগিয়ে আসতে হবে। আমরা ফিরে আসি আবার সেই কেমিস্ট্রির কথায়। এই যে কেমিস্ট্রি, অর্গানিক পার্ট, বিশেষ করে আমরা অর্গানিক পার্টের কথাই আমরা বলছি, নিত্য নতুন আমরা আর কি দেখতে যাব? কেমিস্ট্রিতে নিত্য নতুন মানে কি ইনোভেশন হয়েছে, এটাই তো বলবেন। আচ্ছা, ইনোভেশন কেমিস্ট্রিতে রিসেন্টলি আমি কিছু অনেক তো ইনোভেশন হচ্ছে। হ্যাঁ, ইনোভেশনের মধ্যে মানে যেগুলি না বললেই না হয়, হ্যাঁ, যেমন ন্যানো চেইন বায়োসেন্সার্স, ডিরেক্ট এয়ার ক্যাপচারটা খুব ইন্টারেস্টিং। এটাতে কি করা হচ্ছে, অ্যাটমসফিয়ারে যে CO2 আছে না অ্যাটমসফিয়ারের মধ্যে, CO2টা রিমুভ করে নিচ্ছে, মানে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড রিমুভেল ফ্রম অ্যাটমসফিয়ার, এটার উপর ইনোভেশন কাজ হচ্ছে। কার্বন ডটস, সিনথেটিক সেল অফ অ্যাডভান্সড প্রোডাকশনস, হ্যাঁ, থার্মোগেলিং পলিমার্স, এগুলি বিশেষ কাজ হচ্ছে। এবং একটা ইন্টারেস্টিং যেটা ইন্ডিয়াতে যেটা মানে রিসেন্টলি যেটা হয়েছে লাস্ট 1 ইয়ারের মধ্যে, এটা হচ্ছে আপনার IIT হায়দ্রাবাদ এবং CSIR IICT, যেটা IICT হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি হায়দ্রাবাদ, এটাও হায়দ্রাবাদ। এই দুটো IIT হায়দ্রাবাদ এবং CSIR IICT এরা কি করেছে, একটা গোল্ড কোটেড ক্যালসিয়াম পারঅক্সাইড ন্যানো পার্টিকেলস একটা ডেভেলপ করেছে, ঠিক আছে, যেটাকে আমরা বলি CPAUNPS। এখন এটা কি করে এটা ফটোথার্মাল থেরাপি, যেটাকে আমরা PTT বলি, ঠিক আছে, এটা সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ ফটোথার্মাল থেরাপি অ্যাগেনস্ট মেলানোমা কিন্তু একটা ক্যান্সার, ঠিক আছে। অ্যান্ড দি ডিজাইন, এবং এই যে ডিজাইনটা করা হয়েছে, দিস ডিজাইন ইজ নট অনলি টার্গেট দি ক্যান্সার সেলস আন্ডার লেসার irradiations but also generates reactive oxygen species to enhance tumor destruction and helps fight secondary infections. মানে বুঝতেই পারছি যে চিকিৎসা ক্ষেত্রের মধ্যে অনেক একটা আমূল পরিবর্তন এটা একটা হয়েছে, ভালো কাজ হয়েছে, ভালো ইনোভেশন হয়েছে। এবং আরেকটা যেটা গুয়াহাটি ইউনিভার্সিটিতে হয়েছে, আমাদের এখানে গুয়াহাটি ইউনিভার্সিটিতে নর্থ ইস্টের মধ্যে, হ্যাঁ, প্রচুর ইনোভেশন আছে, এগুলি মানে প্রমিনেন্ট ইনোভেশনস। গুয়াহাটি ইউনিভার্সিটিতে কি হয়েছে, এরা একটা লো কস্ট ময়েশ্চার অ্যান্ড অ্যামোনিয়া সেন্সার ডেভেলপ করেছে, ঠিক আছে। এটা কি করবে ইউজিং, হ্যাঁ, এটা কি মানে কীভাবে এটা ডেভেলপ করেছে দেখেন, এটা পেপার, পেন্সিল, হ্যাঁ, গ্রাফিন অক্সাইড, হ্যাঁ, এইগুলির সাহায্যে করে ডেভেলপ করা হয়েছে। এবং এটা বেসিক্যালি কী হবে, এগ্রিকালচার অ্যান্ড ক্লাসরুম ডেমনস্ট্রেশনের জন্য এটা খুবই ইউজেবল হবে। এইগুলো হচ্ছে রিসেন্ট ইনোভেশন হচ্ছে। প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শক বন্ধুরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছুটা বলবেন। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো যে সব কিছুর মধ্যে পজিটিভিটি খুঁজতে, নেগেটিভটাকে অ্যাভয়েড করতে। কারণ দেখুন, লাইফে যদি ক্রিটিসিজম আমরা ফেস না করি না, তাহলে লাইফের ডায়নামিসিটি হারিয়ে যায়।
if you face the criticism, then you see the right track of your life. সুতরাং ক্রিটিসিজমটাকে পজিটিভ ওয়েতে নিতে হবে, নট টু টেক নেগেটিভ ওয়ে। আর বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, এপিজেকে ভালো করে পড়ুন, হ্যাঁ, দেখবেন মানে মনের মধ্যে আলাদা একটা দৃঢ়তা থাকবে, আপনি কোনো সময় লোনলিনেস ফিল করবেন না। হ্যাঁ, এরা এরকম পাওয়ার না, দে আর দ্য সুপ্রিম পাওয়ার। সুতরাং মানে আপনি যখন মানে অনেক কিছু যখন লাইফে নেগেটিভ এনভায়রনমেন্ট ফেস করবেন, আমি আমার প্র্যাকটিক্যাল গ্রাউন্ড, আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি, একটা পজিটিভ স্পিরিটে এটা কনভার্ট হয়ে যাবে। সুতরাং এটাই, সবাই ভালো থাকবেন। একদম, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে আমরা আগামী দিনে শুভেচ্ছাও জানাচ্ছি আপনাকে, যাতে আমরা নিত্য নতুন ইনোভেটিভ আইডিয়াস আপনি করেন, ইনোভেশনস করেন, ডিসকভারিজ করেন, এবং আমরা যাতে সেই গবেষণার ফসল আমরা গড়ে তুলতে পারি। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।